আজমির শরীফে তারা একটা মন্দিরের অস্তিত্ব খুঁজে পেয়েছে এবং সেখানে তারা এখানে একটা মামলাও করেছে। তারা জ্ঞানব্যাপী মসজিদটাকে আপনার নিয়ে তারা সেখানে তারা মামলা করেছে। তারা যে এলাহাবাদের নামটা পরিবর্তন করে রুদ্রপ্রয়োগ করেছে। তারা মোগল শাহের নামটা পরিবর্তন করে তারা দীনদয়াল উপাধ্যায় নামকরণ করেছে। এমনকি আমি গতকালকে দেখেছি যে করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি রেখেছে। বাংলাদেশে আমার যে জেলাটা থানাটার নাম, আমার জেলাটার নাম হলো লক্ষ্মীপুর। আমার লক্ষ্মীপুরে যে 4টা জেলা আছে, রায়পুর, রামগঞ্জ, রামগতি, লক্ষ্মীপুর, আমরা কিন্তু কোনোটাই কখনোই বাংলাদেশের জনগণ আমরা এটা নামগুলো পরিবর্তন করার কথা কোনো চিন্তাই করছি না। আমাদের এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা যদি 5% বা 8%, 9% হয়, কোনো কোনো ক্ষেত্রে সরকারি চাকরিতে তারা 30% পর্যন্ত তারা উপভোগ করছে। সেই হিসাবে কিন্তু যদি আপনি পশ্চিমবঙ্গের কথা বলেন যে মমতা ব্যানার্জি আজকে হঠাৎ করে চুল পাল্টিয়ে ফেলেছে, যে মমতা ব্যানার্জি সম্পূর্ণ মুসলমানদের ভোটের উপর নির্ভরশীল, যে মমতা ব্যানার্জিকে আপনার তার প্রতিপক্ষ মমতাজ বেগম বলে, সেই মমতা ব্যানার্জি পর্যন্ত সুরটা পাল্টিয়ে ফেলেছে। অথচ পশ্চিমবঙ্গে যে সাচার কমিশন, সেই সাচার কমিশন কিন্তু একদা বলেছে যে পশ্চিমবঙ্গের 2% মানুষ কিন্তু মুসলমান কিন্তু সরকারি চাকরিতে আছে। সেই তুলনাতে আমি বলবো যে বাংলাদেশের হিন্দুরা মহাস্বর্গে আছে। এখানে ভারত আপনার আপনি একটা তুলনামূলক চিত্র দেখাচ্ছিলেন শাহাদাত হোসেন সেলিম, সেটি একদম আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে। আপনি একটা কথা বলছিলেন যে ভারতের যে তৎপরতা, আপনি বুঝতে পারছেন না যে ভারত আসলে এই যে মানে বিশেষ করে যদি বলি অপতৎপরতা। আমি জনাব গোলাম মুর্তজা, আপনি কি বুঝতে পারছেন যে আসলে ভারতের এই অপতৎপরতা, গুজব, অতিপ্রচার, অপপ্রচার এবং সে একরকম সমর্থন সরকার এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেটির কারণ কি? এটি কি আপনি বুঝতে পারছেন? কি চায় ভারত? এটা আপনি যে প্রশ্নটি করলেন, এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে বলি যে ভারতের আচরণ বাংলাদেশের ক্ষেত্রে 2 রকমই আছে। একটা হচ্ছে চরম নেতিবাচক আচরণ, আরেকটির মধ্যে কিছুটা ধোঁয়াশা এবং কিছুটা ইতিবাচকতার ইঙ্গিত আছে। তো ইতিবাচকতার ইঙ্গিতের কথাটা বলে তারপর আমি আপনার এই আলোচনাটাতে আসি। আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হয়েছে, তখন সেই কথাটার মধ্যে এক ধরনের কূটনৈতিক শিষ্টাচারের মধ্যেই কথাটা হয়েছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর অফিসিয়ালি যতবার কথা বলেছেন, ততবার বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য বা অপমান অসম্মান হয় এরকম কোনো কথা বলেননি, খুবই গঠনমূলক কথা বলেছেন। তো সেই অর্থাৎ রাষ্ট্রীয় যে কথা, সেই রাষ্ট্রীয় কথার মধ্যে ওই পর্যায়ের কোনো তিক্ততার কথা আমরা এখন পর্যন্ত শুনিনি। কিন্তু ভারতের গণমাধ্যমের যে অবস্থান এবং ভারতের রাজনীতিবিদদের যে অবস্থান, সেটা আবার বাংলাদেশ বিষয়ে ভয়াবহ রকমের বৈরী। অর্থাৎ ভারত সরকারের যে ঘোষিত বক্তব্য এবং গণমাধ্যমের যে অবস্থান, দুটি বিপরীতমুখী, একটির সঙ্গে আরেকটি সাংঘর্ষিক। এরকম একটা জায়গাতে পূর্ব নির্ধারিত ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশে আসার কথা, পূর্ব নির্ধারিত এই বৈঠকটি ছিল। বৈঠকটি 10 তারিখে হওয়ার কথা ছিল, একদিন এগিয়ে এটা 9 তারিখে করা হচ্ছে। এবং আশঙ্কা করা হচ্ছিল যে এত বৈরী পরিবেশের মধ্যে আদৌ ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসবেন কিনা। কিন্তু কিছুটা অবাক করে দিয়ে একদিন এগিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন। এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ একটি সফর। এবং এখানে কি আলোচনা হয় সেটা তার চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এটাকে আমি কিছুটা ইতিবাচক ভাবে রাখছি। যে কোনো বিষয় একবার আলোচনার টেবিলে যদি বসা যায়, তাহলে সেখান থেকে ইতিবাচক একটা দিক বের হয়ে আসার একটা সম্ভাবনা আছে। সেই জায়গার কথা বলছি, যে এই জায়গাটাতে আমি একটা ইতিবাচকতার চিত্র দেখছি। আর আপনার যে প্রশ্ন যে ভারতের বা গণমাধ্যমের, ভারতের রাজনীতিবিদদের এই আচরণের কারণ কি, বুঝতে পারছি কিনা। ভারতের গণমাধ্যমের এবং ভারতের আচরণের এই কারণটি হচ্ছে, ভারত রাষ্ট্রটি বাংলাদেশ রাষ্ট্রের উপর যেভাবে চেপে বসেছিল গত 1.5 দশক, এবং শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ভারত যেভাবে শেখ হাসিনাকে পরিচালনা, শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ, যে কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে শেখ হাসিনার কাছ থেকে যেভাবে সে সাড়া পেত, ভারত ওয়ান ফাইন মর্নিং হঠাৎ করে 5 আগস্টে দেখলো যে তার সেই অবস্থানটা দুর্বল হয়ে গেছে। দুর্বল নয়, তার সেই অবস্থানটি আর নেই। এটা আস্তে আস্তে হয়নি, হঠাৎ করে একদিন হয়েছে। 4 তারিখেও জানতো না যে তার আগামীকাল সকালবেলা শেখ হাসিনা থাকবে না, ভারতকেই তাকে আশ্রয় দিতে হবে। সেরকম একটা কমফোর্ট জোন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা ভারতের জন্য, ভারতের গণমাধ্যমের জন্য, ভারতের জনগণের জন্য, জনগণ বলবো না,
ভারতের রাজনীতিবিদদের জন্য একটা কমফোর্ট জোন ছিল। সেই কমফোর্ট জোনটা হঠাৎ করে যখন হারিয়ে গেল, এবং সেই হারানোর আগে না তাদের কূটনীতিকরা, না তাদের রাজনীতিবিদরা, না তাদের গোয়েন্দা সংস্থা কেউ বিষয়টি বুঝতে পারলো না, আঁচ করতে পারলো না। এই আঁচ করতে পারার না কারণে হঠাৎ করে তারা সবকিছু হারিয়ে ফেললো। মনে হলো যে তারা সবকিছু হারিয়ে ফেলেছে। ভারত একটা বড় দেশ, সেই দেশের অনেক অহমিকা আছে, সেই দেশের গণমাধ্যম মনে করে যে আমরাই গণমাধ্যমের নীতি নির্ধারণ করব, বাংলাদেশ আবার কি, বাংলাদেশের গণমাধ্যম আবার কি, আমরা যা বলবো তাই হবে। তো এইরকম একটা জায়গা থেকে এই আত্ম অহমিকা, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সাম্প্রদায়িক একটা সহিংসতাপূর্ণ পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে, এরকম একটা অবস্থা তৈরি করার একটা চেষ্টায় ভারত এই প্রোপাগান্ডাটা চালালো। সুতরাং ভারতের এই প্রোপাগান্ডা চালাচ্ছে এটা বোঝা যাচ্ছে না, বিষয়টি মোটেই তা নয়। ভারত বাংলাদেশে পরাজিত হয়েছে রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে নয়। তো রাজনৈতিকভাবে যে ভারতের নীতি যে এখানে পর্যদস্ত হয়েছে, সে ওই আত্ম অহমিকার কারণে, বড় দেশ হওয়ার কারণে সেই ওই রাজনৈতিকভাবে পর্যদস্ত হওয়ার বিষয়টি সামনে আনতে চায় না। সে তখন সামনে আনতে চাইলো, আমি শেষ করি, সে তখন সামনে আনতে চাইলো যে এখানে একটা ধর্মীয় ব্যাপার ঘটছে, ধর্মীয় ভাবে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। ধর্মীয় ব্যাপার এনে সে নানা রকমের প্রোপাগান্ডা চালাতে সহায়তা হলো। ভারতে এই প্রোপাগান্ডা চালানোটা কিছুটা সহজ হলো কি কারণে জানেন? কিছুটা সহজ হলো তার কারণ আমাদের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল, 5 আগস্ট থেকে 8 আগস্ট শপথ নেওয়ার আগে পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার থাকলো না। তো বাংলাদেশে কোনো সরকার না থাকার কারণে সেই সময় দেশের ভেতরে বেশ কিছু অরাজকতাপূর্ণ ঘটনা ঘটলো, যদিও তুলনামূলকভাবে অনেক কম। সেইখানে কারা আক্রান্ত হলেন? মূলত আওয়ামী লীগের নেতা কর্মীরা, মন্ত্রীরা, এমপিরা। তো সেই জায়গা থেকে কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষও থেকে গেল। এর বড় অংশটা আক্রান্ত হলো আওয়ামী লীগ করে সেই কারণে। আর এর বাইরে সবসময় এটা হয়, যারা দুর্বল তাদের প্রতি একটা আক্রমণ থাকে। কিছু হিন্দুর বাড়ি আক্রমণ করা হলো, ভাঙচুর করা হলো, কাউকে কাউকে আক্রমণ করা হলো, কাউকে কাউকে মারধর করা হলো। এটা আমাদের একটা রাজনৈতিক অপসংস্কৃতির অংশ, এটি চলেই যায়, এটা চলে আসে, সেটাই আমরা এখানে দেখলাম আরেকবার। জি, নতুন কিছু না। জি, জনাব গোলাম মুর্তজা, মানে যেটি দুটি বিষয় আপনার কাছ থেকে আরো আছে, আমি জনাব শাহাদাত হোসেন সেলিমের কাছ থেকে একটু সময় নিয়ে আপনার কাছ থেকে এই প্রশ্নটি করি যে তাহলে ভারত সে যে পরাজিত হলো রাজনৈতিকভাবে, সেটি মেনে না নিতে পেরেই এরকম করছে। তার কি কোনো নতুন চাওয়া নাই বাংলাদেশকে নিয়ে? নতুন কিছু কি তারা চায় সেজন্য, নাকি আসলে তাদের জাস্ট পরাজিত হয়ে একটা প্রতিশোধ পরায়ণতা বা একটা প্রতিহিংসা, এটাই একটা কারণ, নাকি নতুন কিছু? আমার কাছে মনে হচ্ছে নতুন কিছু চাওয়ার নাই। নতুন কিছু চাওয়ার চেয়ে বড় ব্যাপার যেটা আছে, ভারতের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বাংলাদেশের সঙ্গে আছে। যে ভারত রাষ্ট্রের জন্মটা এবং ভারত রাষ্ট্রের মানে জন্মের ইতিহাস, এটাই কিন্তু একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে মানে পৃথিবীর মধ্যে পরিচিত, এবং সবচেয়ে সাম্প্রদায়িক সহিংসতাপূর্ণ রাষ্ট্র হিসেবেও কিন্তু ভারতের এলাকা হিসেবে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য পরিচিত। ভারতে যেভাবে বিশেষ করে মুসলিম, শিখ, জৈন, দলিত, এমনকি হিন্দুদের মধ্যে যে নিম্নবর্গের তাদের মতে যাদেরকে তারা ট্রিট করে, সে তাদের উপরে যে দমনপীড়ন চালানো হয়, সেগুলো নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের ভুরি ভুরি রিপোর্ট আছে, যেখানে ভারতে এই সংখ্যালঘুরা একটা মানে প্রতিকূল পরিস্থিতির মধ্যে, মুসলমানরা সাধারণত কুরবানি করার অপরাধে, রাস্তায় নামাজ পড়ার কারণে তাদের সাথে যে নির্যাতন নিপীড়ন করা, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার কারণে, আচার অনুষ্ঠান, সেখানে বাংলাদেশের প্রশ্নে যে ভারতের যে অবস্থান, বিশেষ করে হিন্দু কমিউনিটি নিয়ে তারা যেটা গোবিন্দদা বলেছে, এটা স্রেফ তাদের একটা রাজনৈতিক কৌশল। বিশেষ করে বিজেপি সবসময় এই ট্রাম্প কার্ডটা খেলে থাকে। এবং আর একটা বাস্তবতা হচ্ছে, এবং আমাদের জন্য দুর্ভাগ্য যে দেখেন, এই হাসিনার মতো একটা ঘৃণিত স্বৈর শাসকের পতনের পরেও তাকে আশ্রয় দেওয়া এবং পরবর্তীতে আওয়ামী লীগকে কামব্যাক করার প্রশ্নে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সরকারি দল, বিরোধী দল সবাই যেভাবে এক প্ল্যাটফর্ম এবং এক স্ট্যান্ডে, যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আরো পরিষ্কার হয়েছে যে মমতাকে সবাই ভাবে যে সে একটু প্রোগ্রেসিভ মাইন্ডেড, সে যেভাবে বলেছে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর, তিনিও তো শেষ পর্যন্ত রাজনীতির সেই কৌশলই হাঁটলেন। ওই হিন্দু ট্রাম্প কার্ড ভোটের রাজনীতিতে সবাই শেষ পর্যন্ত এখন বাংলাদেশ প্রশ্নে একই লাইনে। বিপরীত দিকে দেখেন, আমরা কিন্তু ভারতের প্রশ্নে কিংবা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এক জায়গায় আসতে পারছি না। এমনকি 5ই অগস্টের পূর্বে যেভাবে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, এই গত 4 মাসে দেখেন জাতীয় ঐক্য খণ্ড বিখণ্ড হয়ে গেছে, বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। তো এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এখন বাংলাদেশকে নিয়ে যেভাবে ভারতের যেভাবে একটা বিশাল নেটওয়ার্ক রয়েছে, যেমন ANI মতো মিডিয়া,
এবং আরো ধরেন আর বাংলা। রিপাবলিক বাংলা, এটা তারা বলতে পারেন যে ওদের দেশের মধ্যে একটা আঞ্চলিক চ্যানেল, কিন্তু আরো যে সমস্ত ইংরেজি চ্যানেলগুলো আছে আপনার কালেকটিভলি তারা কিন্তু এই মাইনরিটিদের উপর নির্যাতন হচ্ছে, হত্যাযজ্ঞ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, মিথ্যা সে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যার ফলে ট্রাম্পও আপনার সেটাকে টুইট করছে। সো এই যে ইন্টারন্যাশনাল একটা ক্যাম্পেইন, বিপরীত দিকে আমাদের গণমাধ্যম কিংবা আমাদের যারা ডায়াসপোরা কমিউনিটি আছে, যাদের এই ক্ষেত্রে একটা রোল আছে, তাদের খুব একটা রোল কিন্তু দেখবেন না। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ কিন্তু এই অপপ্রচার এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে সঠিক তথ্য প্রচার করতে সঠিক তথ্য আমরা পারতেছি না। প্রচার করতে